শেখ হাসিনা ও টের পায়নি এদেশের মানুষের বীরত্ব কোথায়। ও মনে করেছে পুলিশকে আওয়ামী লীগের আদর্শে উদ্বুদ্ধ করে রঙে রঞ্জিত করে সে বাংলাদেশের মানুষের উপর একেবারে স্টিম রোলার চালিয়ে দিয়ে সে আজীবন ক্ষমতায় থাকবে। কিন্তু এদেশ এরকম জালিমকে কখনো যে ক্ষমতায় রাখে না, এই ইতিহাস শেখ হাসিনার জানা ছিল না। এখন বেরোচ্ছে না খবরের কাগজে, শাখা পূর্বাচলে শুধু সে এবং তার পরিবারের দাঁড়িয়েছে। আবার অসহায় মিসকিন তাদের জন্য কিছু প্লট ছিল, সেখানেও শেখ পরিবারের লোকরা ওখান থেকে জায়গা নিয়েছে। এরা লুটেরা, এরা মিসকিনের জায়গা আত্মসাৎকারী। কয়দিন আগে তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে, আমি কাছেই আছি। প্রথমে আমরা মনে করেছি এইটা বোধহয় শেখ হাসিনার কোন বক্তব্যকে কেউ এডিট করেছে, না। যখন আমরা দেখলাম বিভিন্ন পত্র আমরা তখন তো কেউ আর এটাকে পারবে না। তো বাংলাদেশের মানুষ মনে করছে যে জল্লাদ কাছাকাছি এসছে, আর আপনার বাংলাদেশের আপনার তৈরি করা জল্লাদরা তাতে উৎসাহিত হয়েছে, আর উৎসাহিত হয়েই স্বেচ্ছাসেবক দলের কত ভয়ঙ্কর দৈত্য রূপে, কত ভয়ঙ্কর রক্তচোষা বাদুড় হিসাবে আপনাকে গণ্য করে, সেটা কি আপনি ভেবে দেখেছেন? আপনি আপনার সমস্ত দুর্বৃত্ত যুবলীগের ছাত্রলীগের নেতাদেরকে আপনি অস্ত্র দিয়েছেন, কত আইনি অস্ত্র, লাইসেন্সবিহীন লাইসেন্স করা অস্ত্র, 1888টা অস্ত্র, সাধারণ পিস্তল বন্দুক, এগুলো সরকার ইয়ে করেছে, বাতিল করেছে, লাইসেন্স বাতিল করেছে, কিন্তু এখনো উদ্ধার করতে পারেনি। 1888টা বা এই ধরনের অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি কেন? এই অস্ত্রগুলো তো যুবলীগ ছাত্রলীগের হাতে আছে, শ্রমিক লীগের হাতে আছে, আওয়ামী লীগের হাতে আছে, ওরা ঘাপটি মেরে আছে, প্রয়োজন হলে এই অস্ত্র ব্যবহার করবে। সরকার লাইসেন্স বাতিল করলে অস্ত্র উদ্ধার করতে হবে, এই অস্ত্র উদ্ধার না করলে এরা জনগণের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে। তার প্রমাণ আমরা গোপালগঞ্জে পাচ্ছি, তার প্রমাণ আমরা কয়েকটি জেলায় ইতিমধ্যে দেখতে পেয়েছি। কেন এই অস্ত্র এখনো উদ্ধার হচ্ছে না? এই দেশে শান্তি স্থিতি, আমাদের সমাজের মধ্যে একটা স্বস্তি বিরাজ করতে হলে তাদের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করুন। এত অত্যাধুনিক অস্ত্র এবং পিস্তল বন্দুক যেগুলো লাইসেন্স বাতিল করা হয়েছে, সব অস্ত্র উদ্ধার না করলে এদেশের সাধারণ শান্তিকামী মানুষ তারা কেউ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না। কারণ আপনারা জানেন ওদের লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, এই কালো টাকা নিয়ে তারা বসে আছে। সমাজের যারা দুর্বৃত্ত, সমাজের দ্বারা দুষ্কৃতিকারী, এদেরকে টাকা দিয়ে তারা নাশকতার নানা ধরনের কাজ করবে। তাই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অতি দ্রুত ড্রাইভ দিয়ে এই কাজগুলো করতে হবে। খুব নির্ভরযোগ্য গণমাধ্যম সেখানে এসেছে এই 15-16 বছর তারা 18,35,000 কোটি মধ্যে 17,60,000 কোটি টাকা পাচার হয়েছে। তাহলে এই দেশের ডেভেলপমেন্টের কি হয়েছে? একটা পদ্মা সেতু, কিছু ফ্লাইওভার দেখিয়েছে, আর এইটা করতে গিয়ে টাকা পাচার হয়েছে, ঋণের টাকা 17,60,000 কোটি টাকা পাচার হলো। এই টাকাগুলো কোথায়? এই টাকাগুলো তো আছে আওয়ামী লীগ, তাদের ব্যবসায়ী, তাদের যুবলীগ, তাদের ছাত্রলীগ, তাদের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা আছে তাদের কাছে আছে। এই টাকায় খরচ হবে সন্ত্রাসের জন্য, গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে। এই টাকাই এখন খরচ করা হচ্ছে নানাভাবে, যার আমরা বহিঃপ্রকাশ দেখেছি গোপালগঞ্জে। এই কারণে শেখ হাসিনা বলছেন আমি কাছাকাছি আছি, মানে তার দুর্বৃত্ত নেতা কর্মীদেরকে উৎসাহিত করছেন। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু থেমে নেই। শেখ হাসিনা এবং তার প্রভুরা আছেন তাকে প্রশ্রয় দেওয়ার জন্য, আশ্রয় দেওয়ার জন্য, বাংলাদেশের ভিতর অন্তর্ঘাত সৃষ্টি করার জন্য তারা আছে। বগুড়ায় একজনের মাথা
নাড়া করে দিয়ে যে বিশ্রী এবং ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, তার পরিণতি কি হয়েছে? দুষ্কৃতিকারীরা আশ্রিত হয়েছে, প্রশ্রয় পেয়েছে। এইটা ছিল তো শেখ হাসিনার আমল। শেখ হাসিনার কথার বাইরে এবং কারো যদি ন্যূনতম বিএনপি এবং বিএনপির পরিবারের সাথে সম্পর্ক থাকে, সে যদি প্রশাসনের লোক হয়, তার এই 15-16 বছর কোনো প্রমোশন হয়নি, পোস্টিং তো দূরে থাক। এই পরিস্থিতি তো তৈরি করেছিলেন শেখ হাসিনা। কোনো আইন কানুন নাই, কোনো মেধার কোনো দরকার নেই, শুধু যুবলীগ করলেই তার চাকরি, ছাত্রলীগ করলেই তার চাকরি, আওয়ামী লীগের সম্পর্ক থাকলেই তার চাকরি। একজন নিরপেক্ষ, অনেক নিরপেক্ষ ইউনিভার্সিটিতে তারা কখনোই বা কলেজে তারা কখনোই কিন্তু তার মামার শ্বশুর বিএনপির নেতা, এই কারণে তার চাকরি হয়। এই পরিস্থিতি এই সময় হয়েছে। আর এই নির্লজ্জ আওয়ামী ফ্যাসিবাদকে মিডিয়ার মালিকরা নির্লজ্জ চামচামি করে। আমি যারা সাংবাদিক বন্ধু যারা রয়েছেন এখানে, তারা আন্তরিকতার সাথে আমাদের উপর নিপীড়ন, নির্যাতন, আমাদেরকে কারাগারে নিয়ে যাওয়া, আপনারা গুম খুনের অনেক আপনারা ইয়ে করেছেন, কথা বলেছেন, আপনারা সেটা ছাপানোর চেষ্টা করেছেন, হয়তো বড় করে ছাপায়নি, একটু করেছে। কিন্তু মালিকরা কি করেছে? মালিকরা করেছে যে আপনি মরে গেলেও আপনার সাথে থাকবো। যখন ছাত্রদের জীবন যাচ্ছে, কোটি বাচ্চারা যখন রাস্তায় দাঁড়াচ্ছে, শুধু রাজাকারের মাথা চারা, এবং এটা ঢালাওভাবে প্রচার করা হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়ায়। কারণ বেছে বেছে আওয়ামী লীগের পছন্দের লোকদেরকে মিডিয়ার মালিক করা হচ্ছে। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, যার বিরুদ্ধে একটা তিল পরিমাণ অভিযোগ আনা যায়নি, তাকে একটি মিথ্যা মামলায় সাজা দেওয়া হলো। যে মামলায় সাজা দেওয়া হয়েছে, সেই মামলার সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ন্যূনতম কোনো সম্পর্ক নেই। দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে একটা বানোয়াট মামলা। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের মাধ্যমে একটাই বক্তব্য, শুধু ফাঁসিবাদের দোসররা যাতে মাথা চারা দিতে না পারে। গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত থাকবে, প্রত্যেকে প্রত্যেকের কথা বলবে, এ ব্যাপারে কোনো দ্বিধা নেই। কিন্তু যদি ফ্যাসিবাদের যদি পুনরুত্থান ঘটানো হয়, তাহলে তো সেখানে আমাদের কিছু কথা আছে। আপনাদের সামনে বলি, হিটলারের 60 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিল, অনেক ভয়াবহ গ্যাস চেম্বারের মধ্যে রেখেছিল। শেখ হাসিনার গ্যাস চেম্বার ছিল না, আয়নাঘর, যে আয়নাঘর মধ্যে থেকে 9 বছর পর 2 জন ব্যক্তি বেরিয়ে আসলেন। একজন হচ্ছে আর্মির ব্রিগেডিয়ার, আরেকজন হচ্ছে ব্যারিস্টার। 2 জন 9 বছর পর বেরিয়ে আসলেন। তাহলে হিটলারের মতোই তো তিনি কনসেন্ট্রেশন ক্যাম্প, গ্যাস চেম্বার করেছেন। তাহলে হিটলারের সাথে কি সংলাপ হতে পারে? হিটলারের সাথে কি তাদের আলাপ আলোচনা হতে পারে? কেউ কেউ এরকম কথা বলেন, তারা ঠিক বলেন না। যারা নিজের দেশের মানুষকে পুড়িয়ে মারতে পারেন, অদৃশ্য করে দেন, আপনার পায়ের আঙ্গুল তুলে ফেলেন, হাতের আঙ্গুল তুলে ফেলেন, আপনার দিনের পর দিন গুম করে রাখেন, তো তারা তো কোনোভাবেই রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী হতে পারে না। তারা একটা নিষ্ঠুর শয়তানের আত্মা নিয়ে তারা কাজ করেছে। তো সুতরাং এই সমস্ত শয়তানের প্রেতাত্মারা যদি আবার মাথা চারা দেয়, তাদের সাথে তো কথা বলার কোনো সুযোগ হতে পারে না। আপনার কমরউদ্দিন খান, তারপরে আপনার শাকিল হাসান মানিক এবং জিল্লুর রহমান সহ বগুড়ায় যারা আত্মদান করেছেন, আমি তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের বেহেশত নসিব করুন। বিএনপির যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তারা সব সময় এই পরিবারের সাথে আপনারা দেখাশোনা করবেন, তাদের খোঁজ খবর রাখবেন। আমরাও যতটুকু সম্ভব তাদের আমরা খোঁজ খবর রাখবো। আমরা কোনো শহীদের রক্ত যেন বৃথা না যায়, সেই দিকেই আমাদের সবাইকে দেখতে হবে।